রোহিঙ্গা সংকট এই কথাটা তো আমরা প্রায় শুনে থাকি তাই না? কিন্তু এর পেছনের গল্পটা ঠিক কতটা গভীর? এটা শুধু একটা দেশের সমস্যা নয়, বরং এটা একটা বৈশ্বিক মানবতার পরীক্ষা। চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল সংকটের প্রতিটি স্তর খুলে দেখি। এই একটা বাক্যেই কিন্তু পুরো সংকটের মূল ছবিটা পরিষ্কার হয়ে যায়। এটা শুধু কিছু মানুষের দেশ ছাড়ার ঘটনা না, এটা এমন এক নিপীড়নের ফল যা আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তৈরি করেছে। এই সত্যিটা মাথায় রেখেই আমরা সামনে এগোব। তো এই জটিল বিষয়টা আমরা কিভাবে সহজে বুঝব? চলুন দেখে নিই আমাদের আজকের রোডম্যাপ। আমরা ধাপে ধাপে এগোব, প্রথমে সংকটের মূলে যাব, তারপর দেখব এর প্রভাব এবং সবশেষে বোঝার চেষ্টা করব কেন এর সমাধানটা এত কঠিন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো সমস্যার গোড়ায় যেতে হয় তাই না? রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে সেই মূল কারণটা হলো রাষ্ট্রহীনতা। এটা যদি আমরা না বুঝি তাহলে পুরো ব্যাপারটা কিন্তু ধোঁয়াশায় থেকে যাবে। তাহলে প্রশ্ন আসে, এই রোহিঙ্গারা আসলে কারা? সহজ করে বললে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের একটা সংখ্যালঘু জনগোষ্ঠী। কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় সংকট কি জানেন? তারা রাষ্ট্রহীন, মানে কোনো দেশই তাদের নাগরিক হিসেবে স্বীকার করে না। আর ঠিক এখান থেকেই কিন্তু সব সমস্যা শুরু। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছি কিভাবে ঘটনাগুলো একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়েছে। দেখুন, প্রথমে আইন করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো। এতে কি হলো? তারা সামাজিক আর রাজনৈতিকভাবে একদম দুর্বল হয়ে পড়ল। এরপর উত্তেজনা বাড়ল, যা এক পর্যায়ে সহিংসতায় রূপ নিল, আর তার ফাইনাল আউটকাম হলো লক্ষ লক্ষ মানুষের দেশত্যাগ। এটা হুট করে হওয়া কোনো ঘটনা না, বরং একটা পরিকল্পিত প্রক্রিয়ার ফল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? মূল ব্যাপারটা হলো শরণার্থী সংকট কিন্তু আকাশ থেকে পড়ে না। এর পেছনে থাকে বছরের পর বছর ধরে চলা বৈষম্য আর কিছু রাষ্ট্রীয় পলিসি। যখনই কাঠামোগত কারণগুলোর সাথে সংঘাত এসে মেশে, তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এখন এই ভয়ঙ্কর সহিংসতা থেকে বাঁচতে রোহিঙ্গারা কোথায় যাবে? তারা পাড়ি জমালো পাশের দেশ বাংলাদেশে। চলুন এই অংশে আমরা দেখি কেন তারা বাংলাদেশকেই বেছে নিল, আর এর ফলে বাংলাদেশের উপর কি বিশাল চাপ তৈরি হলো। কিন্তু প্রশ্ন হলো, এত দেশ থাকতে বাংলাদেশেই কেন? উত্তরটা কিন্তু খুবই সহজ আর যৌক্তিক। প্রথমত, ভৌগোলিকভাবে বাংলাদেশের সবচেয়ে কাছে। জীবন বাঁচানোর জন্য তখন একটা নিরাপদ আশ্রয় দরকার ছিল, আর বাংলাদেশ মানবিকতার খাতিরে সেই দরজাটা খুলে দিয়েছিল। আর এটাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখনই কোনো শরণার্থী সংকট তৈরি হয়, তার সবচেয়ে বড় এবং অসামঞ্জস্যপূর্ণ বোঝাটা কিন্তু আশ্রয় দেওয়া প্রতিবেশী দেশকেই বইতে হয়। এক্ষেত্রে বাংলাদেশ সেই বিশাল দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে। এই চার্টটা দেখুন, এক নজরেই বোঝা যাচ্ছে বাংলাদেশের ওপর চাপটা কতটা বহুমাত্রিক। সবচেয়ে বড় ধাক্কাটা প্রায় 40% লেগেছে অর্থনীতির ওপর। এরপরই আছে পরিবেশের ওপর চাপ, সামাজিক চ্যালেঞ্জ আর নিরাপত্তার ঝুঁকি। মানে এটা শুধু একটা দিকের সমস্যা না, চারদিক থেকেই একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এবার চলুন দেখি আন্তর্জাতিক সম্প্রদায়, মানে পুরো বিশ্ব এই সংকটে কিভাবে রিয়্যাক্ট করল। এখানে কিন্তু সাহায্য, রাজনীতি আর আইনের একটা জটিল খেলা চলছে। আন্তর্জাতিক আইনের একটা খুব গুরুত্বপূর্ণ নীতি আছে, নাম নন রিফাউলমেন্ট। শুনতে জটিল তাই না? কিন্তু এর মানেটা খুব সহজ। কোনো শরণার্থীকে এমন কোনো দেশে জোর করে ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবন বা স্বাধীনতা বিপদে পড়তে পারে। রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে এই নীতিটা কিন্তু একদম কেন্দ্রবিন্দুতে। এই টেবিলটা দেখুন, এটা পুরো সংকটটাকে কয়েকটা ভাগে ভেঙে দেখাচ্ছে। এটা শুধু মানুষের বেঁচে থাকার মানসিক সমস্যা না, এর একটা আইনি দিক আছে, রাজনৈতিক দিক আছে, নিরাপত্তার ঝুঁকি আছে, আবার অর্থনৈতিক বোঝাও আছে। আর সবগুলো একটার সাথে আরেকটা এমনভাবে জড়িয়ে যে সমাধান বের করাটা আরও কঠিন হয়ে গেছে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় পলিসিগত উভয় সংকটটা। একদিকে অসহায় মানুষকে বাঁচানোর একটা নৈতিক আর আইনি দায়িত্ব আছে, আবার অন্যদিকে প্রত্যেকটা দেশেরই তো তার নিজের সম্পদ, নিজের সীমান্ত সামলানোর একটা সীমাবদ্ধতা আর অধিকার আছে, তাই না? এই দুইটা জিনিসের মধ্যে ব্যালেন্স করাটাই হলো আসল চ্যালেঞ্জ। আচ্ছা, এই সংকটের সমাধান কেন এত কঠিন? এর একটা কারণ হল আমাদের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা আছে। চলুন আজকে সেই ভুলগুলো ভেঙে আসল ছবিটা বোঝার চেষ্টা করি। একটা খুব কমন ভুল ধারণা হল এই সংকটটা নাকি শুধুমাত্র একটা ঘটনার ফল। কিন্তু আসল সত্যিটা হলো এই সংকটটা দশকের পর দশক ধরে চলতে থাকা বৈষম্য, নাগরিকত্ব কেড়ে নেওয়া আর রাষ্ট্রীয় নিপীড়নের ফল। 2017 সালের ঘটনাটা ছিল স্রেফ বারুদে আগুন লাগার মতো একটা চূড়ান্ত বিস্ফোরণ। আসল সমস্যাটা এর থেকে অনেক বেশি গভীর। আরেকটা ভুল ধারণা হলো, অনেকেই ভাবেন যে প্রচুর ত্রাণ আর মানবিক সাহায্য দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
ব্যাপারটা মোটেও তা নয়। মানবিক সাহায্য অবশ্যই দরকার। এটা মানুষের তাৎক্ষণিক কষ্ট কমায়, জীবন বাঁচায়। কিন্তু সংকটের মূল কারণটা তো রাজনৈতিক। তাই স্থায়ী সমাধান যদি আনতে হয় তবে সেটা রাজনৈতিক আর কূটনৈতিক পথেই আনতে হবে। সাহায্য দিয়ে উপসর্গ কমানো যায়, রোগ সারানো যায় না। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পরীক্ষা বা কোনো সিরিয়াস আলোচনার জন্য। রোহিঙ্গা সংকটটা আসলে কি? এটা কি মূলত মানবিক নাকি রাজনৈতিক? আর এর সবচেয়ে নিখুঁত উত্তরটা হল এই সংকটের প্রভাবটা মানবিক, কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ এর শিকার। কিন্তু এর উৎস মানে শুরুটা আর এর সমাধান, এই দুটোই পুরোপুরি রাজনৈতিক। এই একটা লাইনেই কিন্তু পুরো সংকটের সারমর্মটা বলা হয়ে যায়। এত কিছু জানার পর মাথায় রাখাটা একটু কঠিন হতে পারে, তাই চলুন পুরো বিষয়টাকে কয়েকটা সহজ বাক্যে বেঁধে ফেলি, যাতে মূল ধারণাগুলো একদম গেঁথে যায়। এই 3টা বাক্য মনে রাখলেই চলবে। 1. রাষ্ট্রহীনতাই হল মানুষকে ঘর ছাড়া করার মূল কারণ। 2. মানুষ যখন বিপদে পড়ে তখন সে কেবল টিকে থাকার জন্যই পালায়। আর 3. মানবিক সাহায্য যতই আসুক সেটা সবসময় আন্তর্জাতিক রাজনীতির ছাঁচে পরেই আসে। এই 3টা সূত্রই কিন্তু পুরো সংকটটাকে এক সুতোয় গেঁথে ফেলে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। এই যে সার্বভৌম রাষ্ট্রগুলোর দুনিয়া, এখানে যখন একটা দেশ তার নিজের সীমানার ভেতরেই মানুষের উপর নিপীড়ন চালায়, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের আসলে কতটুকু করার থাকে? রোহিঙ্গা সংকট কি আমাদের এই কঠিন বাস্তবতার দিকেই আয়না ধরছে না?